ক্লাস 9 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব তাপ চ্যাপ্টার থেকে প্রশ্ন। তাপ চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে, তো ভালো করে বোঝার জন্য প্রত্যেকটা ভিডিও দেখে নেবে এবং তারপরে কোশ্চেন অ্যান্সার শুরু করবে। তো প্রথমে আমরা কোশ্চেন ব্যাংক থেকে তার কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা পেয়েছি সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝায়? এর জন্য 1 নম্বর আছে। আর শীত প্রধান দেশে সামুদ্রিক প্রাণীরা কিভাবে বেঁচে থাকে? ব্যাখ্যা করো। এর জন্য নাম্বার আছে 1+2। অর্থাৎ ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো এবং সামুদ্রিক প্রাণীরা কিভাবে শীত প্রধান দেশে বেঁচে থাকে। আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। ব্যতিক্রান্ত প্রসারণ কি? সমস্ত তরলের ক্ষেত্রে দেখা যায় যে যত উষ্ণতা বাড়ানো হয় তত তাদের বেশিরভাগ তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সাথে সাথে আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে যায়। তার কারণ কি? আয়তনের যে রিলেশন, ঘনত্বের সাথে আয়তনের রিলেশনটা এরকম, m/v, d = m/v। d হচ্ছে ঘনত্ব, m ভর, v আয়তন। তাহলে d এর সাথে যদি m টা ফিক্সড হয়ে যায়, d এর সাথে v এর সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ভলিউম যদি বেড়ে যায় ঘনত্ব কমে যাবে। কিন্তু জলের ক্ষেত্রে যেটা দেখা যায়, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই রেঞ্জের মধ্যে কি হয়? রেঞ্জের মধ্যে অর্থাৎ 0 থেকে আমি উষ্ণতা যত বাড়াচ্ছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি পৌঁছচ্ছি, ততক্ষণ অবধি আয়তন বাড়ে না, আয়তন কমে, সেই কারণে ঘনত্ব বাড়ে। এরপরে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব ম্যাক্সিমাম হয়, তো সেই জন্য ঘনত্বের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড কথাটাও মেনশন করা থাকে। সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ঘনত্বটা হয় 1 গ্রাম পার সিসি, জলের ঘনত্ব। তো তারপর থেকে কি হয়? তারপর থেকে যেমন হয় উষ্ণতা বাড়ার সাথে সাথে আয়তন বাড়ে, তারপর থেকে রেগুলার যেমন বেশিরভাগ তরলের ক্ষেত্রে হয় সেরকমই ঘটে। তো এটাকেই বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবং এই ব্যতিক্রান্ত প্রসারণের কারণেই শীত প্রধান দেশে সামুদ্রিক প্রাণীরা বেঁচে থাকে। তো এতে কি হয়? জলের ক্ষেত্রে একটা জলাশয় আছে, জলের ওপরে আমরা ছবি এঁকে এরকম দেখিয়েছিলাম যে এরকম জলাশয়। এক্ষেত্রে কি হয়? যখন টেম্পারেচার কমতে 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 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়, তখন হয়ে যায় ঘনত্ব ম্যাক্সিমাম। ওপরের লেয়ার গুলোর উষ্ণতা কিন্তু এইভাবে অতটা কমে না, ওপরের লেয়ার গুলোর উষ্ণতা এইভাবে কমতে থাকে এবং এই লেয়ারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়, একদম উপরিতল যেটা, সেটা তখন বরফে পরিণত হয়। এবং বরফ আর জল দুজনেই তাপের কুপরিবাহী, তার ফলে এই ভেদ করে তাপ আর নিচে নামতে পারে না, বা এখানকার যে তাপ সে ত্যাগ করতে পারে না। তো এই অংশটা কিন্তু জলই থাকে এবং এখানে জলজ প্রাণীরা বেঁচে থাকে। এটা যদি জল না হয়ে বরফ হয়ে যেত তাহলে সামুদ্রিক প্রাণীরা মারা যেত। তো ব্যতিক্রান্ত প্রসারণের একটা সুফল আলোচনা করো বা সুফল লেখো, এই প্রশ্নটাও আমরা পাবো। সেটাই হচ্ছে যে শীত প্রধান দেশে সামুদ্রিক প্রাণীরা এইরকম ভাবে জলাশয়ের নিচে বেঁচে থাকে। অর্থাৎ ওপরের পাটটা, জলাশয়ের ওপরের পাটটা বরফ হয়ে যায়, কিন্তু তলার পাটটা, জলাশয়ের তলদেশটা তরলই থাকে, জল থাকে, সেখানে মাছেরা বা অন্যান্য জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে। তো এই প্রশ্নের পরে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি, এর মান লেখো। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। ক্যালোরিমিতির মূলনীতি, তাপ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মূলনীতি গাণিতিক রূপ সহ লেখো, গাণিতিক রূপ সহ লেখো, এই একটা প্রশ্ন। তারপরে আছে লীন তাপের, আগেরটাকে 1 নম্বর দিয়ে এটাকে 2। তারপরে আছে লীন তাপের সংজ্ঞা দাও।
তারপরে কি আছে, প্রত্যেকটাই 2 নম্বর। ফোর 5 আছে মেঘলা আকাশ, শিশির জমার ক্ষেত্রে অনুপযুক্ত কেন? প্রত্যেকটাই 2 মার্কসের। এটা হচ্ছে 1 + 1 2, দুটো প্রশ্ন আছে এখানে, যান্ত্রিক তুল্যাঙ্ক, এটা 2। তো ক্যালোরিমিতির মূল নীতিটা কি? ক্যালোরিমিতির মূল নীতি হচ্ছে যদি দুটো বস্তু নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া না করে বা অন্য কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। অর্থাৎ শীতল বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করে, গৃহীত উষ্ণ বস্তু সেই পরিমাণ তাপ বর্জন করে। এটাই হলো ক্যালোরিমিতির মূলনীতি। এটা অনুযায়ী সূত্রটা গাণিতিক রূপ লিখতে বলেছে, কি জানবো তাহলে আমরা, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, এটা মনে রাখবো। আর শর্ত কি, যদি এরা সংস্পর্শে থাকে, এদের মধ্যে রাসায়নিক পরিবর্তন বা অন্য কোন অবস্থার পরিবর্তন বা অন্য কোনো পরিবর্তন না। তো সূত্র আকারে আমরা এইভাবে লিখি, M1S1 T2 - T equal to M2S2 T - T1। এই হলো। তাহলে কি দেখতে পাচ্ছি যে M1S1 T2 - T1 অর্থাৎ এই বস্তুটা তাপ বর্জন করেছে, এর উচ্চতর উষ্ণতা থেকে নিম্নতর উষ্ণতায় পৌঁছেছে, তার ভর আপেক্ষিক তাপ। এক্ষেত্রে যে বস্তুটা তাপ গ্রহণ করেছে M2S2 T - T1, সে T থেকে T1 - T বা T - T1 অর্থাৎ এই উচ্চতর উষ্ণতা থেকে T1 উষ্ণতা থেকে উচ্চতর উষ্ণতা T তে পৌঁছেছে। তো গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। নেক্সট প্রশ্ন আছে, লীন তাপের সংজ্ঞা দাও। লীন মানে যে তাপটাকে আমরা মাপতে পারছি না, কোনো কারণে বিলীন হয়ে আছে, সেই থেকে এসছে লীন তাপ। তো কাকে বলে? অবস্থার পরিবর্তনের সময়, যেমন অবস্থার পরিবর্তন বলতে বরফ থেকে জলে পরিণত হচ্ছে বা জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এই রকমের ঘটনা যখন ঘটছে, তখন কি হয়? তখন তাপের পরিবর্তন হয় না। তাপ যেটা প্রয়োগ করা হয় সে বা তাপ বর্জন করা হয়, সেটা কি করে? সেটাই অবস্থার পরিবর্তনে কাজে লাগে। তো সেই কারণে ওই তাপটাকে বলা হয় লীন তাপ, যেহেতু এই তাপটাকে আমরা মাপতে পারি না, কারণ ওই সময় থার্মোমিটারে তাপ উষ্ণতার বৃদ্ধি হয় না, ওই সময় উষ্ণতা স্থির থাকে। তো যে তাপটা আমি দিলাম সেই তাপটা কি কাজ করে? সেই তাপটা বস্তুর অবস্থার পরিবর্তনে কাজে লাগে। এবার তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের জন্য একটা সূত্র আছে, W = JH। অর্থাৎ কিছু পরিমাণ কাজ করলে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই দুটো পরিমাণ হচ্ছে সমানুপাতিক। এটাকে বলে তাপের এই সমানুপাতিকটাকে ওঠানোর জন্য যে ধ্রুবকটা লাগে, অর্থাৎ W = H। এবার সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য যে ধ্রুবকটা লেগেছে সেটাই হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তো যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা আমরা কিভাবে দেব? J = হয়ে যাবে W/H। ঠিক আছে? অর্থাৎ যে পরিমাণ ওয়ার্ক ডান বা কার্য সম্পাদিত হলো আর যে পরিমাণ তাপ উৎপন্ন হলো, একে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর মান কত? এর মান হচ্ছে 4.2 ক্যালোরি। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। তারপরের প্রশ্ন আছে, মেঘলা আকাশ শিশির জমার ক্ষেত্রে অনুপযুক্ত কেন? মেঘলা আকাশ অর্থাৎ আকাশে যদি মেঘ থাকে
তখন কি হয়, তখন শিশির জমার ক্ষেত্রে শর্ত আমরা কি দেখেছি যে বাতাসটাকে ঠান্ডা হতে হবে, এবং সেই বাতাসটা ঠান্ডা হলে তার ভূপৃষ্ঠ সংলগ্ন যা বস্তু আছে সেগুলোকে কেন্দ্র করে বাতাসে উপস্থিত যে জলকণা আছে সেটা যদি ঘনীভূত হয় তখন তাকে শিশির বলে। মেঘমুক্ত আকাশ যদি না হয়, অর্থাৎ আকাশে যদি মেঘ থাকে, তাহলে ভূপৃষ্ঠ সহজে ঠান্ডা হতে পারে না এবং ভূপৃষ্ঠ আর তাপ বিকিরণ করতে পারে না। তার ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলও ঠান্ডা হতে পারে না এবং বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ুমণ্ডল সম্পৃক্ত হতে পারে না। সম্পৃক্ত যে উষ্ণতায় হয় সেটাকে শিশিরাঙ্ক বলে, অর্থাৎ বায়ুমণ্ডল শিশিরাঙ্কে পৌঁছতে পারে না, তাই শিশির জমে না। তো এই 5টা প্রশ্ন আমাদের হয়ে গেল। পেছন থেকে শুরু করেছিলাম, প্রথমে 3 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম, তারপরে 2 নম্বর, এবার এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন। এমসিকিউতে দেখতে পাচ্ছি ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় অপশনগুলো আছে পারদের, বি গ্লিসারিনের, সি কেরোসিনের, ডি জলের। আজকের ক্লাসের প্রথম প্রশ্নই আমরা দেখলাম যে ব্যতিক্রান্ত প্রসারণ কিন্তু একমাত্র জলেরই দেখা যায়, আর অন্য কোনো লিকুইডের ক্ষেত্রে দেখা যায় না। আরেকটা প্রশ্ন আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 5 গ্রাম বরফকে প্রমাণ চাপে গলিয়ে জলে পরিণত করতে কত তাপ লাগবে? অপশন আছে 1000 ক্যালোরি, 200 ক্যালোরি, 80 ক্যালোরি, আর এ বি সি, আর আছে 500 ক্যালোরি, 400 ক্যালোরি, ডি 400 ক্যালোরি। কি দেখতে পাচ্ছি তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 5 গ্রাম বরফকে যদি গলানো যায় কত তাপ লাগবে? 1 গ্রাম বরফের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। তো এটাই হচ্ছে বরফের গলনের লিন তাপ, অর্থাৎ 1 গ্রাম বরফকে যদি 80 ক্যালোরি তাপ প্রয়োগ করা যায় তাহলে 1 গ্রাম জল পাবো। এবার আমাকে প্রশ্নে বলেছে 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত লাগবে? 80 × 5 = 5 × 8 = 40, তার মানে 400 ক্যালোরি তাপ লাগবে। কোন অপশনটাকে টিক মারবো? তাহলে ডি অপশনটাতে আমরা টিক মারবো। আচ্ছা, 90 নম্বরের আরেকটা প্রশ্ন। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান, যেটা আগের প্রশ্নেই আমরা করলাম। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান, অপশন এ 4.2 জুল পার ক্যালোরি, বি 1, সি 0, ডি 0.1। তাহলে বোঝাই যাচ্ছে, একটু আগে আমরা আলোচনা করেছি 4.2 জুল পার ক্যালোরি, সেটাতে আমরা ইউনিট বলিনি, তাহলে 4.2 জুল পার ক্যালোরি
এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান। এর পরের প্রশ্নটা আছে, গরম সেক দেওয়ার কাজে জলকে কেন ব্যবহার করা হয়? গরম সেক তাহলে গরম সেক দেওয়ার কাজে গরম জল কেন ব্যবহার করা হয়? তার কারণ হচ্ছে জলের আপেক্ষিক তাপ খুব বেশি। জলের আপেক্ষিক তাপ বেশি। আপেক্ষিক তাপ বেশি, আপেক্ষিক তাপে কাকে বলে? 1 গ্রাম পরিমাণ কোনো বস্তুর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই আপেক্ষিক তাপ বলে। জলের আপেক্ষিক তাপ খুব বেশি, তার মানে জলের অল্প পরিমাণকেই উত্তপ্ত করতে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে, এবং জলের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে জল অনেকক্ষণ সময় অবধি গরম থাকে। অর্থাৎ তাপের বিকিরণও খুব কম সময় অনেকক্ষণ ধরে হয়, এবং আমার যে পারপাস আমি চাইবো যে সেটা আমি অনেকক্ষণ ধরে দিতে পারি। তো জল সেক্ষেত্রে কি করে, অনেকটা সময় অবধি, অনেকটা রেঞ্জ অবধি জলের সেক দেওয়ার পাত্রটা গরম থাকে। মানে এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন আছে, ক্যালোরিমিতির মূলনীতি আবার লিখবো না, তাপ ও কার্য সংক্রান্ত জুলের সূত্র। তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্র, যেটা জুলের তুল্যাঙ্ক আলোচনা করার সময় আমরা বললাম যে W প্রপোর্শনাল H, অর্থাৎ কিছু পরিমাণ কার্য যদি তাপে রূপান্তরিত হয় তাহলে তারা পরস্পরের সমানুপাতিক হবে। এই হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সংজ্ঞা এবং সূত্র। এরপরে একটা প্রশ্ন আছে, আবার জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো এবং এর সুফল। সুফলটাই হচ্ছে যে শীত প্রধান দেশে বরফের তলদেশে প্রাণীরা বেঁচে থাকতে পারে। সাথে একটা অঙ্ক আছে, অঙ্কটা এবার আমরা করব। অঙ্কটা বলা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফকে জলে পরিণত করতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে? এর সাথে আছে আপেক্ষিক তাপের একক। আপেক্ষিক তাপের এসআই একক। প্রশ্নের নম্বর 2+1। প্রথমে তাহলে আমরা অঙ্কটা করব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফকে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলে পরিণত করব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগবে। তাহলে H1 10 গ্রাম জলকে পরিণত করতে কত লাগবে? 80 × 10 = 800 ক্যালোরি তাপ লাগবে। 10 গ্রাম জলকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম বরফে পরিণত করি তাহলে 80 × 10 = 800 ক্যালোরি তাপ লাগবে। এবার এই 10 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে কি পেলাম? 10 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তার উষ্ণতা কত বাড়াবো? 10 ডিগ্রি বাড়াবো। তাহলে আমাদের এক্ষেত্রে কি হয়ে যাবে? H2 = mS T2 - T1, এই সূত্র কাজে লাগাবো।
এম এখানে 10, এস কত 1, জলের আপেক্ষিক তাপ 1, ভর 10 গ্রাম। আচ্ছা, এবার উষ্ণতাটা 10, 0 থেকে 10-এ পৌঁছবো, তাহলে এখানে কি হয়ে গেল 10 × 10 = 100 ক্যালোরি। তাহলে আমার কত ক্যালোরি তাপ লাগবে? এখানে ছিল 800 যোগ 100, মোট 900 ক্যালোরি তাপ লাগবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আছে, তাপের আপেক্ষিক তাপের এসআই একক, এটা হয়ে যাবে কেজি কেলভিন ইনভার্স জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, এটাই হচ্ছে আপেক্ষিক তাপের এসআই একক। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে মাত্র দুটো স্কুলের প্রশ্ন সলভ করলাম, নেক্সট ক্লাসে আরো কিছু প্রশ্ন সলভ করব।